ভাইয়ারা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 2। চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার। আমাদের ফার্স্ট টপিক হইতেছে ডিফারেন্স বিটুইন সলিড, লিকুইড এন্ড গ্যাসিয়াস ফেজ। তাহলে আর কথা না বাড়ায় চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্টে আমরা লিখবো হচ্ছে প্রপার্টি। ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে প্রপার্টি। প্রপার্টির মধ্যে আমরা এখানে লিখবো সলিড, এখানে লিখবো হচ্ছে লিকুইড, এখানে লিখবো হচ্ছে আরেকটা কলাম দিই, এখানে লিখবো হচ্ছে গ্যাসিয়াস। ঠিক আছে, আচ্ছা প্রপার্টির ফার্স্টেই হইতেছে আমাদের শেপ লিখবো। সলিডের শেপটা কি হয় সাধারণত? ফিক্সড শেপ। ঠিক আছে, আর দুই নম্বর পয়েন্টে কি লিখবো? টেক্স দ্য শেপ অফ কন্টেইনার। গ্যাসিয়াস ফেজের ক্ষেত্রে লিখবো নো ফিক্সড শেপ, ফিলস দ্য কন্টেইনার। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের ফার্স্ট। তারপরে আমরা দেখি সেকেন্ড টপিকটা আমরা কি লিখতে পারি। সেকেন্ড টপিকটা আমরা দিব হচ্ছে ভলিউম। সলিডের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিক্সড ভলিউম থাকে, ফিক্সড। এটারও ক্ষেত্রে ফিক্সড, কিন্তু এটার ক্ষেত্রে ভেরিয়েবল ভলিউম, ভেরিয়েবল ভলিউম। তারপর আমরা দেখব হচ্ছে মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট। টাইটলি প্যাকড, লুজলি প্যাকড, ভেরি লুজলি প্যাকড। এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমি যে লিখলাম এখানে টাইটলি প্যাকড, হ্যাঁ, আর এখানে ভেরি লুজলি প্যাকড লিখলাম, আর এখানে হচ্ছে ভেরি লুজলি প্যাকড। আচ্ছা এর পিছনে লজিকটা কি? চলো তারপর ডিফারেন্সিয়েশন আমরা চলে আসি। ইন্টারমলিকুলার ফোর্সেস, ফোর্সেস। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সেস আমরা ক্ষেত্রে কি বলবো? ভেরি স্ট্রং, অনেক বেশি থাকে, আর কম্পারেটিভলি একটু কম থাকে, আর এটা অনেক কম। আচ্ছা তারপর আমরা দেখবো হচ্ছে কম্প্রেসিবিলিটি। চলো তাহলে কম্প্রেসিবিলিটি বলতে কি বুঝি? কম্প্রেসিবিলিটি মানে হইতেছে আমাদের নেগলিজিবল, তারপরে স্লাইটলি কম্প্রেসিবল, স্লাইটলি কম্প্রেসেবল, আর এটা হচ্ছে হাইলি কম্প্রেসেবল। ঠিক আছে, চলো তাহলে আমরা 1, 2, 3, 4, 5টা পার্থক্য দেখলাম। আমরা আরো পার্থক্যের সামনে আগাবো, আগে আমরা এই 5টা পার্থক্যর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে আসি। এই 5টা পার্থক্যের জন্য আমি 3টা শেপ, 3টা ফেজ যে আছে সেই 3টা ফেজের ছবি আগে নিয়ে রাখছি এখানে। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি এখানে শেপটা হচ্ছে আমাদের ফিক্সড, এখানে হচ্ছে আমাদের শেপটা ফিক্সড। আর লিকুইডের বেলায় আমাদের শেপটা কিরকম আছে? লিকুইডের বেলায় আমাদের শেপটা আছে, আমরা যেই কন্টেইনারে নিয়ে রাখছি সেই কন্টেইনার পুরোটা জুড়েই হচ্ছে লিকুইড বিলং করতেছে। ঠিক আছে, আর গ্যাসিয়াসের ক্ষেত্রে আমরা কি বলছি? শেপটা কোনো ফিক্সড শেপ নাই, সে হইতেছে পার্টিকেল গুলা ছড়ায় ছিটায় থাকবে। এই যে পার্টিকেল গুলা স্প্রেডিং অবস্থায় থাকবে, সেজন্যই আমি পার্থক্য এখানে লিখছি। দেখো তো ভাইয়ারা, শেপের কি জায়গায় ফিক্সড শেপ, টেক্স দ্য কন্টেইনার অফ দ্য শেপ, আর কোনো ফিক্সড শেপ নাই, এই যে কোনো ফিক্সড শেপ নাই। বুঝতে পারছি? চলো তাহলে এখন দেখি ভলিউম আর মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট। ভলিউম এইখানে আমরা কি দেখতেছি ভাইয়ারা? দেখো তো, ভলিউম এখানে আমরা ফিক্সড দেখতেছি, আর এইখানটায় আমরা কি দেখতেছি? ভলিউমটা এখানে আমরা ফিক্স দেখতেছি, কন্টেইনারের যে ভলিউম সেই ভলিউমটাই লিকুইড নিয়ে রাখছে। আর গ্যাসিয়াসের বেলায় ভলিউমটা কি হচ্ছে? ওই যে বললাম স্প্রেডিং অবস্থায় আছে, ওইটাই তো।
আর মলিকুলার অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে আমাদের, যেটা হচ্ছে সলিড ফেজ, লিকুইড ফেজ আর হচ্ছে গ্যাসিয়াস ফেজ। এর বেলায় মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা থাকবে এরকম, খুবই টাইটলি প্যাকড, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে অনেক হাই, বুঝতে পারছি। আর লিকুইডটা থাকবে একই জায়গায় আমাদের এইভাবে একটু ছড়াছিড়া থাকবে, আর সেম কন্টেইনারে আমাদের গ্যাসিয়াস ফেজটা থাকবে এইভাবে। তার মানে আমাদের মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা টাইটলি প্যাকড, এর মানে কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক বেশি। এখানে লিখে রাখি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আমাদের হাইয়েস্ট, এটার একটু কম, এটার সবচেয়ে কম। আর একই জিনিস আমরা যদি লিখি ইন্টারমলিকুলার ডিস্টেন্স তাহলে কি হবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স আমাদের সবচেয়ে কম হইতেছে সলিডের বেলায়, আর লিকুইডের বেলায় একটু বেশি, আর গ্যাসিয়াসের বেলায় অনেক বেশি। আচ্ছা, ইন্টারমলিকুলার ডিস্টেন্স মানে হইতেছে আমাদের এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেল থেকে এই পার্টিকেল ডিস্টেন্স কতটুকু, এই পার্টিকেল থেকে এই পার্টিকেলের ডিস্টেন্স কতটুকু, এই পার্টিকেল থেকে এই পার্টিকেল ডিস্টেন্স কতটুকু। আমরা গ্যাসিয়াসের বেলায় সবচেয়ে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বেশি পাইতেছি, কিন্তু আমরা যখন লিকুইডের বেলায় আসতেছি তখন দেখো তো ভাইয়ারা আমরা একটু কম পাইতেছি ইন্টারমলিকুলার ডিস্টেন্স। আর একদম সলিডের বেলায় ভাই ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা একদম নেগলিজিবল, বুঝতে পারছি। তার মানে মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স। তাহলে এই দুইটা জিনিস চলো আমরা পার্থক্যের বেলা লিখে রাখি। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এন্ড ডিস্টেন্স, একটা পয়েন্টেই লিখলাম আমরা। অ্যাট্রাকশন সলিডের বেলায় অনেক হাই থাকবে, ডিস্টেন্স থাকবে অনেক কম। একই জিনিস একটু উল্টায় যাবে, আমাদের লিকুইডের বেলা কি হবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে সলিডের চেয়ে একটু কম, ডিস্টেন্স থাকবে একটু বেশি, ঠিক আছে। আর ডিস্টেন্স গ্যাসিয়াসের বেলায় সবচেয়ে বেশি থাকবে, অ্যাট্রাকশন থাকবে সবচেয়ে কম, বুঝতে পারছি। আচ্ছা, মাঝখানে এটা যদি আমরা কেটে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবো তোমরা, গ্র্যাজুয়ালি কিভাবে কমতেছে বাড়তেছে এটা আরো ভালো বোঝা যাবে। তার মানে আমরা ইন্টারমলিকুলার ফোর্সেস আমাদের এখানে বোঝানো শেষ। ভাই কম্প্রেসিবিলিটি দিয়ে কি বুঝাইতেছেন, আমরা লিখছি সলিডের বেলায় হচ্ছে কম্প্রেসিবিলিটি নেগলিজিবল থাকে। কম্প্রেসিবিলিটি মানেই হইতেছে, দেখো তো তুমি সলিডের এই যে দেখো সলিডের যে ফেজটা আছে সেই ফেজটাকে তুমি এখন চাপ দিয়ে শ্রিঙ্ক করতে পারবা, তুমি এখন চাইলে কি চাপ দিয়ে শ্রিঙ্ক করতে পারবা? বা এর মধ্যে তো জায়গাই নেই, আমি যদি এখানে মানে প্রেসার ক্রিয়েট করি তাহলে আমি এখানে শ্রিঙ্ক করতে পারবো না। এইটুক জায়গায় দেখো তো ভাই, আমি চাপ দিলে এইটুক মাঝখানে একটু জায়গা আছে, একটু শ্রিঙ্ক করতে পারবো। তার মানে লিকুইডের বেলায় আমাদের কম্প্রেসিবিলিটি স্লাইট কম্প্রেসিবল বলা যায়, কিন্তু আমরা যদি গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে দেখি ভাই এর মধ্যে না অনেক জায়গা আছে, একটা পার্টিকেল এখানে, একটা পার্টিকেল এখানে থাকে, একটা পার্টিকেল এখানে থাকে। আমরা চাইলেই কম্প্রেস করে এই জিনিসটাকে এইভাবে বানাইতে পারি, দেখো এই জিনিসটাকে এইভাবে বানাইতে পারি। তার মানে গ্যাসিয়াসের বেলায় কম্প্রেসিবিলিটি অনেক বেশি থাকে, হাইলি কম্প্রেসিবল, সেজন্য আমরা লিখছি কম্প্রেসিবিলিটি। বুঝতে পারছি আমরা প্রেসার বা যে কোনো ভাবেই হোক না কেন শ্রিঙ্ক করা যায় কিনা, আমাদের জায়গা কমানো যায় কিনা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বাড়ানো যায় কিনা, সেটাই হইতেছে আমাদের কম্প্রেসিবিলিটি। তারপরের পয়েন্টে আমরা চলে যাই। আচ্ছা, 7 নাম্বার পয়েন্টটা কি? 7 নাম্বার পয়েন্টটা হইতেছে আমাদের এক্সাম্পল। সলিডের বেলায় এক্সাম্পলটা কি হবে ভাই? চিন্তা করো তো, সলিডের বেলায় এক্সাম্পলটা কি হইতে পারে? আইস হইতে পারে, এখানে ওয়াটার হইতে পারে লিকুইডের বেলায়, আর এখানে ভ্যাপার হইতে পারে। তাহলে আমরা 8 নাম্বারে যদি পিকচার দেখি, চলো পিকচারটা দেখি। আমাদের মলিকিউল গুলো আমরা আঁকতেছি ফিক্সড জায়গায়, আবার একই জিনিস ওয়াটারের জায়গায় মলিকিউল গুলো আঁকতেছি ফিক্সড জায়গায়, আর ভ্যাপরের বেলায় একই জায়গায় আমাদের মলিকিউল গুলো আঁকলাম, বুঝতে পারলাম? পিকচার। আচ্ছা, 9 নম্বরে আমরা কি লিখবো? আচ্ছা, 9, 10, 11। 9 নম্বরে আমরা লিখবো হচ্ছে ডেনসিটি। আমাদের সলিডের ক্ষেত্রে ডেনসিটি থাকে হাই, লিকুইডের ক্ষেত্রে ডেনসিটি থাকে আমাদের মডারেট, গ্যাসিয়াসের ক্ষেত্রে আমাদের লোয়েস্ট।
তারপর আমরা দেখবো হইতেছে মুভমেন্ট অফ মলিকিউলস। মুভমেন্ট অফ মলিকিউলস। মুভমেন্ট অফ মলিকিউলস এটা হচ্ছে ভাইব্রেট ইন ফিক্সড পজিশন। তারপরে লিকুইডের বেলা আমরা লিখবো হচ্ছে স্লাইড পাস্ট ইচ আদার। আর আমরা হচ্ছে গ্যাসিয়াসের বেলা লিখবো হচ্ছে মুভ ফ্রিলি ইন অল ডিরেকশন। বুঝতে পারছি? তাহলে এটাই গেল 11 নম্বর, আমাদের লেখা দরকার নাই। এটাই গেল হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন গ্যাসিয়াস, লিকুইড আর হচ্ছে আমাদের সলিড ফেজের। তাহলে এই 10টা পয়েন্ট পড়লে আমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যদি বেশি সমস্যা থাকে তাহলে জাস্ট আমরা এই চিত্রটার দিকে তাকায় থাকবো, ঠিক আছে? এই চিত্রটার মধ্যে আমরা যদি তাকায় থাকি তাহলেই বুঝতে পারবো আলটিমেটলি কি হইতেছে। আর আমাদের প্রপার্টি গুলো খালি মনে রাখবো, এটা মনে রাখলেই শেষ। হ্যাঁ, আমাদের সলিড, লিকুইড, গ্যাসিয়াস বি নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মনে করো বি নাম্বারের জন্য জাস্ট শেপ আমি দাগাই দিই 1 2 3 4 আর এখানে এক্সাম্পল। আচ্ছা, এই যে এই কয়টা যেগুলো টিক চিহ্ন দিছি সেগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারো, মনে রাখতে পারো, তাইলেই এনাফ, আর দরকার নেই। ঠিক আছে, এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু বি নাম্বারে মাঝে মধ্যে আসে। চলো ভাই, তারপরের টপিক আমরা দেখি। এখন আমরা এই চ্যাপ্টারের মধ্যে ক্লিয়ার করব হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন। তাহলে চলো লিখে রাখি আমরা ডিফারেন্সেস বিটুইন diffusion and effusion। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রপার্টি, তারপর লিখবো হচ্ছে ডিফিউশন, আচ্ছা ফার্স্ট এই ডেফিনিশন। দ্য মুভমেন্ট of particles from higher concentrated region to lower concentrated region without any barrier। তার মানে এইখানটায় আমাদের ইম্পর্টেন্ট পার্ট হইতেছে কোনটা? হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন। তার মানে আমাদের কি ফ্যাক্টর এইখানটায় হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন লিখে ফেললাম। আবার আমরা যদি ইফিউশনের ক্ষেত্রে যাই, একই জিনিস লিখবো, দ্য মুভমেন্ট অফ gas particles through a small hole without collisions between the particles। আচ্ছা, কি ফ্যাক্টর এখানে কি? হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার। ঠিক আছে, আর এইখানটায় আমাদের স্মল পোর আর হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার এই কথাটা লাগবেই, তাছাড়া কিন্তু আমাদের ইফিউশন বুঝাবে না। তার মানে আমাদের স্মল পোর এটা কি ম্যান্ডেটরি ডিফিউশনের বেলায়? না, তো আমাদের ইফিউশনের বেলায় ম্যান্ডেটরি। ঠিক আছে, তাহলে আমাদের কোন কোন মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি? মিডিয়ামের ক্ষেত্রে লিখি, মিডিয়াম হচ্ছে সলিড, লিকুইড, গ্যাসিয়াস। আবার ইফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? ইফিউশন ক্ষেত্রে আমরা দেখতে পারি অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাসেস। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা রুম পারফিউম নেই এক্সাম্পল হিসেবে। রুম পারফিউম নেই। যখন আমরা আচ্ছা রুম পারফিউম নিলাম,
যখন আমরা দেখব যে আমাদের এখানে প্রেসার একটা আছে, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা কি হবে, গ্যাস পার্টিকেল গুলো আসলে এই যে এইভাবে ঘুরে 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 এই যে স্মল পোর আছে, এই স্মল পোর দিয়ে থ্রুতে আমাদের এই যে আমাদের আউটসাইডে আরেকটা পোর আছে, এই পোরের জায়গায় আমাদের ইফিউশনটা একদম গ্যাস পার্টিকেলটা স্ট্রেট ফরওয়ার্ড বেরোবে। তার মানে কিছুক্ষণ আমরা দেখবো গ্যাস পার্টিকেলস গুলা স্ট্রেট ফরওয়ার্ডলি বের হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ছড়ায় যাচ্ছে, স্প্রেডিং হচ্ছে। তার মানে ডিফিউশন হলে কি হয়, ডিফিউশন হলে স্প্রেডিং হয়। আর তার মানে এখানে যা হচ্ছে তা হচ্ছে আমাদের স্প্রেডিং, আর এটার আরেকটা নাম দিব আমি ডিফিউশন। ঠিক আছে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রেট ফরওয়ার্ড ছিল, স্মল পোরের থ্রুতে বের হচ্ছিল, সেই জায়গাটাকে আমি দিব হচ্ছে ইফিউশন। তার মানে ইফিউশনের একটা দিক আছে, ঠিক আছে, যদি দিক থাকে তার মানে ডিরেকশন আছে, সেই ডিরেকশনটাকে আমি কি বলতে পারবো, স্কেলার অর ভেক্টর। আমি ইফিউশনকে বলতে পারবো ভেক্টর, আর ডিফিউশনকে বলতে পারবো আমি স্কেলার। বুঝতে পারছি? তার মানে রুম পারফিউম আমি আঁকলাম, রুম পারফিউমের বেলায় আমি এখানে দেখলাম এইটুক হচ্ছে আমাদের ইফিউশন, ই ডাবল এফ লিখে রাখলাম। আর যখনই আমাদের রুম পারফিউমে আমাদের স্ট্রেট ফরওয়ার্ডলি যাচ্ছে, তারপর কিছুক্ষণ পর যাওয়ার পর আমি দেখলাম হচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে। স্প্রেড কথাটা মানে বুঝতে পারতেছি, ছড়ায় চলে যাচ্ছে। আমাদের এইটুক পার্ট হচ্ছে আমাদের ডিআই ডাবল এফ, ডিফিউশন। বুঝা গেছে? এখন আমরা মাঝে মধ্যে দেখি আমাদের স্কুলের বা কলেজের মধ্যে অনেক বড় বড় গেট আছে, ঠিক আছে, এখন এত বড় একটা গেট আছে, এই গেটের মধ্যে ছোট্ট একটা পকেট গেটও থাকে। এখন আমরা দেখো, চিন্তা করো তো, কোনো একদিন আমাদের এই বড় গেটটা, আর এটা হচ্ছে পকেট গেট, পকেট গেট, কোনো একদিন আমাদের বড় গেটটা হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেল, খুলতেছে না, তাহলে আমাদের হচ্ছে পকেট গেটটা খুলে দিল, তাহলে আমাদের কি হবে, আমাদের স্টুডেন্টরা একটা সারি করে বেরোবে না, একটা সারি করে বা দুইটা সারি করে বেরোবে। কিন্তু চিন্তা করো তো, কোনো একদিন হইতেছে আমাদের বড় গেটটা খুলে দিল, তখন কি আর এই দুইটা সারি থাকবে? তখন আমাদের লম্বা বড় সারি হয়ে যাবে না, আর 4 5 6টা সারি হয়ে যাবে না? যখন পকেট গেটের থ্রু দিয়ে বের হচ্ছে তখন আমরা বলতে চাচ্ছি ইফিউশন, কারণ তখন ভিতরে হাই প্রেসার আছে আর বাইরে লো প্রেসার আছে, হাই প্রেসার থেকে গ্যাস পার্টিকেল গুলা লোয়ার প্রেসারের দিকে আসতে যাচ্ছে থ্রু আই স্মল পোর। বুঝতে পারতেছি? কিন্তু যখন আমরা দেখলাম বড় গেটটা আসতে ঠিক হয়ে গেছে, এখন বড় গেটটা খুলে দিচ্ছে, তখন আমরা কি দেখতেছি, তখন তার স্মল পোর নাই, তখন বড় গেটটা যখন খুলে দিচ্ছে ভিতরে হাইলি কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে লো কনসেন্ট্রেটেড রিজিয়নে গ্যাস পার্টিকেলস গুলো বের আসতেছে, তখন আমরা সেটাকে নাম দিচ্ছি ডিফিউশন। তার মানে যখন আমাদের বড় গেটটা খোলা হচ্ছে তখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন, অনেকগুলো সারি করে যে যার মন মতো যেদিক দিয়ে পারতেছে বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা পকেট গেট খুলে দিচ্ছি তখন কি হচ্ছে, তখন আমাদের একটা রুলস মেনটেন করে একদম স্ট্রেট ফরওয়ার্ড বের হইতে হইতেছে। পকেট গেটটা হচ্ছে খুব আকারে ছোট, সেই জন্য আমি এটাকে পোরের সাথে তুলনা করতেছি, স্মল পোর, ঠিক আছে, তাই এই প্রসেসটার নাম দিচ্ছি আমি ইফিউশন। তাহলে আমি এখানে পার্থক্যের বেলা আরেকটা জায়গায় লিখে রাখলাম স্কুল গেট। বুঝতে পারছি? এটা হচ্ছে পকেট গেট লিখে রাখলাম, আর এটা হচ্ছে আমাদের মেইন গেট লিখে রাখলাম। বুঝে গেছে? তার মানে আমরা যখন পুরো ডিফারেন্সেস লিখতে যাব, আমাদের ডিফারেন্সেস লেখার বেলায় আমাদের কতটুকু মেনশন করলেই হবে? আবারও দেখাই দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা মেনশন করলেই হয়ে যাবে। চাইলে তোমরা একটা এক্সাম্পলও দিতে পারো, এইখানে এক্সাম্পলটা দিবা। বুঝতে পারছি? এটাই গেল হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন। আমরা তারপরের টপিকে চলে যাই। তারপরের টপিক হইতেছে আমাদের ডিফিউশন রেট। ডিফিউশন রেট। আচ্ছা, তাহলে ভাই প্রথমে আমরা লিখি হচ্ছে ডেফিনিশনটা। Diffusion rate is the measure of how quickly particles spread out from an area of high concentration to an area of low
আচ্ছা, ডিফিউশন রেটের কিছু ফ্যাক্টরসও আছে। ফ্যাক্টরস গুলো কি কি? ফ্যাক্টরস এখানটায় আমাদের ফার্স্ট অফ অল টেম্পারেচার। আচ্ছা, জিনিসটা কি, আমাদের পার্টিকেলস গুলা ধরো এইভাবে আছে, হ্যাঁ, আমাদের পার্টিকেলস গুলা ধরো এইভাবে আছে। আমি এখন এটাকে হিট দেওয়া শুরু করলাম। হিট দেওয়ার ফলে এখন কি হবে, আমাদের পার্টিকেলস গুলা এখন ভাইব্রেট করা শুরু করবে, তারপর দৌড়াদৌড়ি করা শুরু করবে না? এখন আমি হিট যখন আরো দিব তখন এদের মুভমেন্ট আরো বেশি বেড়ে যাবে না? তার মানে কি, আমি যত টেম্পারেচার ইনক্রিজ করতেছি তত হইতেছে পার্টিকেলস গুলার ভাইব্রেশন বাড়তেছে। পার্টিকেলস ভাইব্রেশন ইনক্রিজেস, ঠিক আছে? তত হচ্ছে আমাদের কুইকলি স্প্রেড করতে পারতেছে। তার মানে এইটুক পার্ট আমাদের লিখতেই হবে, স্প্রেডিং দ্য পার্টিকেলস, হেন্স ডিফিউশন রেট will be increased. ঠিক আছে, তাহলে আমাদের টেম্পারেচারের সাথে সম্পর্ক কি? আমাদের টেম্পারেচারের সাথে ইন এ ওয়ার্ড সম্পর্ক হইতেছে হায়ার টেম্পারেচার ইনক্রিজ means diffusion rate will be higher. ঠিক আছে, তাহলে আমাদের টেম্পারেচারের উপর যে আমাদের মানে ফ্যাক্টরস একটা যে টেম্পারেচার, সেটার আমরা এক্সপ্লেনেশন দিলাম। 2 নাম্বারটা হইতেছে আমাদের, চলো মলিকিউলার মাস। Lighter molecules diffuse faster than heavier ones. বুঝতে পারছি? আচ্ছা, এই লাইনটা তো আমরা লিখলাম, তাই না? এই লাইনটা জাস্টিফিকেশন দিতে হবে তো আমাদের এখন। তাইলে আমরা ফার্স্ট অফ অল একটা গ্যাস নিলাম NH3, আর একটা গ্যাস নিলাম আমরা HCl, ঠিক আছে? এখন আমরা একটা টিউব নিলাম, টিউবের মধ্যে দেখো তো ভাই, আমরা এই জায়গায় HCl এর গ্যাস রাখলাম আর এই জায়গায় NH3 রাখলাম গ্যাস। এখন আমাদের কোথায়, আমাদের একটা হোয়াইট স্মোক তৈরি হবে। আমাদের যদি এই দুইটা মিক্সচার ক্রিয়েট করে তাহলে আমাদের একটা রিঅ্যাকশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে NH4Cl। এটা কোথায় ক্রিয়েট করবে, মাঝখানে না NH3 এর জায়গায় না HCl এর জায়গায়? ঠিক আছে, আচ্ছা, A পজিশন দিলাম, B পজিশন দিলাম, C পজিশন দিলাম। এখন আমরা দেখি এই জিনিসটাই ডিপেন্ড করবে NH3 এর ভাই মাস কত। যে যত লাইট মানে যে যত হালকা সে তত বেশি জায়গা কভার করবে। HCl 36.5, তাই তো? এখন আমাদের NH3 এর যদি দিকে যাই, NH3 হইতেছে আমাদের বেশিটুকু, ধরো এই জায়গাটা এইখানে চলে আসবে, এইখানে চলে এসে সে হোয়াইট স্মোক ক্রিয়েট করবে। ভাই এখানে চলে আসবে কেন? কারণ হইতেছে NH3 এর মলিকিউলার মাস কম কার তুলনায়, HCl এর তুলনায়। HCl এর হচ্ছে 36.5। বুঝতে পারছি? তাহলে চলো আমরা কতগুলা ম্যাথ দেখি এখন। আচ্ছা, এখন তাহলে আমরা ডিফিউশন রেটের সূত্রটা দেখে আসি, চলো ভাইরা। ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটা হচ্ছে R1, যেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন, এটা হচ্ছে গ্যাস নাম্বার ধরো 1, আর R2 মানে এটা গ্যাস নাম্বার আমাদের 2, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলাটা থাকলো হচ্ছে R1 প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই √m।
এটা কেন হইলো? আমাদের যত মলিকুলার মাস রেট অফ ডিফিউশন তত কম। বুঝতে পারছি? তাইলে আমাদের এইখানটায় আসবে হইতেছে M1 M2। দেখো তোমরা ঠিক দেখছি কিনা? সূত্রটাকে আমি আরো ভালো মতো যদি দেখি, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু M2 ডিভাইডেড বাই M1। ঠিক আছে, এটা কেন আসলো ভাই? R1 প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার M। আমি R1 ইকুয়াল টু K, যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে এখানে কি লিখবো? এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। R2 একই জিনিস, K 1 ডিভাইডেড বাই রুট ওভার M2। তার মানে এই দুইটাকে অ্যাকিউমুলেট করে আমি কি পাই? R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু K M1 M2। ঠিক আছে, কনস্ট্যান্ট গুলা কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর আমরা কি দেখতেছি? রুট ওভার M2 ডিভাইডেড বাই রুট ওভার M1, R1 ডিভাইডেড বাই R2, এটা লেখা যায়। আবার এইটাকেই আমার অন্যভাবে লেখা যায় হইতেছে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু M2 ডিভাইডেড বাই M1। তার মানে এটাই হইতেছে আমাদের ফার্দার সূত্র। এই সূত্রটাই হইতেছে আমরা এখন কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা বুঝতে পারলাম। এখন চলো আমরা দেখি ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম। আচ্ছা, কোশ্চেন 1 এ আমাদের বলা আছে ফাইন্ড আউট হুইচ গ্যাস উইল ডিফিউজ ফাস্টার। তার মানে দুই জায়গায় আমার বাইর করতে হবে হইতেছে R1 আর R2 এর প্রপোর্শন। ঠিক আছে, তাহলে চলো দেখি এখন আমরা সর্ট আউট করবো কেমনে। সর্ট আউট করবো হইতেছে এখানে HCl এর মলিকুলার মাস কত। আচ্ছা, আমরা এখানে লিখলাম MM, আমরা এখানে লিখলাম HCl, আমরা এখানে লিখলাম NH3। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই NH3 কেন লিখলেন? এখানে তো দেওয়া আছে NH4OH। আচ্ছা, আমার এখানে একটা স্মোক ক্রিয়েট করবে, তাই একটা গ্যাস প্রডিউস হবে। গ্যাসটা হইতেছে NH4OH থেকে NH3 গ্যাসটা প্রডিউস হবে। বুঝতে পারছি? ভাই এরকম কি আর কোনো হিডেন কম্পাউন্ড আছে কিনা যেগুলোর মধ্যে থেকে এরকম NH4OH থেকে NH3 ক্রিয়েট হইতেছে? এরকম কি আর কোনো আছে কিনা? আর তোমাদের এসএসসি এর সিলেবাসে নাই। আপাতত মোটামুটি NH4OH আর HCl সবচেয়ে বেশি আসে, দেখতেছো তোমরা এতদিন পরীক্ষা দিয়ে বা গাইড পেপার টেস্ট পেপার সলভ করে। এর বাইরে সাধারণত আসে না। আচ্ছা যাই হোক, চলো আমরা HCl এর মলিকুলার মাস দেখি। HCl এর মলিকুলার মাস হইতেছে 36.5। ভাই কেমনে মলিকুলার মাস বাইর করলেন? 1 প্লাস 35.5। ঠিক আছে, আচ্ছা গেল। এখন NH3 এর কত? NH3 এর হইতেছে 17। ভাই কেমনে বের করলেন? 1 প্লাস সরি 14 প্লাস 1 ইন্টু 3। তাহলে এখানে কত লিখবো? 17 লিখবো, তাই না? আচ্ছা, তার মানে এইখানটায় আমাদের NH3 হচ্ছে 17 আর হচ্ছে HCl এর মলিকুলার মাস হচ্ছে 36.5। তাহলে আমাদের সূত্র দ্বারা আমরা কি বুঝি? M1 রুট ওভার M2 রুট ওভার দিলাম। এখন আমরা তাহলে কি লিখতে পারি? আমাদের 1 নাম্বার গ্যাস কোনটা? আচ্ছা ধরলাম RHCl, আর এখানে RNH3। ঠিক আছে, তাহলে আমাদের এখানটায় 17 আর এখানে 36.5, এখানে রুট ওভার হবে, তাই না? তাহলে আমরা চলো ক্যালকুলেশন করি এখন। তার মানে এখানে আমরা অ্যান্সার লিখতে পারবো 0.682। বুঝতে পারতেছি? আচ্ছা, তার মানে RHCl খুব স্লোলি ফ্লো হবে। ভাই আমি এখন ওই জিনিসটা ক্লিয়ার হতে পারলাম না। আপনি 0.682 দেখলেন, তারপরে আপনি বলে দিলেন খুব স্লো পরিমাণ ফ্লো হবে। আচ্ছা দেখো, আমি অন্যভাবে বুঝাই দিই আরেকটা ভাবে। এখানে দেখো তো, RNH3 এটা লিখলাম আর RHCl লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখতাম হইতেছে 36.5 আর 17, কারণ HCl এর এইটা, NH3 এর এইটা, তাই না? আচ্ছা, যদি এভাবে হয় তাহলে আমরা রুট করে ফেলি। রুট করলে কি পাবো? 36.5 ডিভাইডেড বাই 17, তাহলে আমরা পাবো হচ্ছে 1.465। তার মানে কি দাঁড়াইতেছে দেখো তো? তার মানে হইতেছে RNH3 ইকুয়াল টু 1.465 ক্রস RHCl। আমাদের RHCl যতটুকু আমাদের ডিফিউজ হবে, ঠিক আছে, যতটুকু আমাদের ডিফিউজ হবে স্পন্টেনিয়াসলি, যতটুকু ফ্লো হবে, তার সাথে আমরা যদি 1.465 গুণ দেই, তাহলে আমরা ভ্যালু পাবো হইতেছে RNH3, ডিফিউশন রেট অফ অ্যামোনিয়া গ্যাস। বুঝতে পারতেছি? তার মানে RNH3 এর আমাদের রেট অফ ডিফিউশন আর HCl এর চেয়ে, রেট অফ ডিফিউশন অফ HCl এর চেয়ে অনেক বেশি। খুব সোজা ভাষায়, রেট অফ ডিফিউশন ফর NH3 gas is higher compared to HCl
gas because HCl has higher molecular mass. এটা হচ্ছে আমাদের ডিসিশন। তাহলে ভাইয়া অল্প অল্প ক্লিয়ার হয়েছি, খুব ভালো মতো কিন্তু ক্লিয়ার হয়নি। ডিফিউশন রেটটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, বুঝতে পারছি? তাহলে চলো আমরা দেখি প্রবলেম নাম্বার 2। প্রবলেম 2, তাহলে এখানে লেখা আছে আমাদের A gas has a molar mass of 32 গ্রাম, আবার B gas has a molar mass of 4 গ্রাম। তার মানে আমরা এখানে চলো জিনিসগুলো সর্ট আউট করি। আমাদের মলিকুলার মাস A গ্যাসের কত, B গ্যাসের কত? A গ্যাসের ক্ষেত্রে আমাদের 32 আর B গ্যাসের ক্ষেত্রে আমাদের 4, বুঝতে পারছি? তার মানে আমাদের রেট অফ ডিফিউশন যদি আর এ ডিভাইডেড বাই আর বি বাই করতে চাই, ঠিক আছে? অথবা আমরা উল্টাটাই লিখলাম, যাও সবসময় আর এ বাই আর বি লিখতেছি, তো এখন উল্টাটাই ট্রাই করি, দেখি হয় কিনা। আর বি ডিভাইডেড বাই আর এ লিখলাম। আর বি এর ভ্যালু কত আমাদের? 4, 32 রুট নিলাম। তাহলে এখানে কত আসতেছে? 2.82 টাইমস। তার মানে আর বি ইকুয়াল টু 2.82 ক্রস আর এ। আমাদের এ গ্যাসটা যতটুকু ডিফিউজড হবে তার সাথে 2.82 টাইমস গুণ করলে আমি পাবো হচ্ছে আর বি, রেট অফ ডিফিউশন অফ বি গ্যাস, বুঝতে পারছি? তার মানে এটাই ছিল আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। এখন আমরা চলো তার পরের টাইপটা দেখি। আচ্ছা, টাইপ 1 আমরা কি করলাম? টাইপ 1 এ শুধুমাত্র আমরা বাইর করলাম রেট অফ ডিফিউশন, ঠিক আছে, আর এ বাই আর বি দিয়ে, ঠিক আছে? এই দুইটা দিয়ে আমরা বাইর করলাম ইকুয়াল টু এম বি বাই এম এ রুট ওভার দিবা, ঠিক আছে? চলো ভাইরা আমরা টাইম নষ্ট না করে চলো টাইপ নাম্বার 2 তে চলে যাই। এখন আমরা আসলাম টাইপ 2 তে। টাইপ 1 এ কিন্তু আমাদের দেখে আসছি আমরা যে ভাই আমাদের রেট অফ ডিফিউশন বাইর করো, খালি একটু লিখলি এনাফ, ঠিক আছে? কিন্তু টাইপ 2 তে যে ম্যাথটা আমরা দেখাবো এখন, সেই ম্যাথটা তোমাদের গাইডেও হয়তো পাবা না, কিন্তু টেস্টে, পরীক্ষায় বা যে কোনো ধরনের স্কুল কলেজে তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এই পার্টটা আমাদের কতটুকু ডিস্টেন্স দেওয়া আছে সেটা যদি মেনশনেবল হয়, মেনশন করে দেওয়া থাকে, তাহলে টাইপ পুরোটা ডিফারেন্ট হয়ে যায়। তাহলে চলো শুরু করি। ফার্স্টে আমরা আমাদের প্রথমে লিখে ফেলি আমাদের মলিকুলার মাস। HCl এর ক্ষেত্রে কত? 36.5, আর NH3 এর ক্ষেত্রে কত? 17, বুঝতে পারছি? তারপরে আমরা এখন দেখ কোথায় আমাদের হোয়াইট স্মোকটা ক্রিয়েট হইতেছে। এমনি মেন্টালি আমরা কি চিন্তা করতেছি ভাই, আমাদের হোয়াইট স্মোকটা ক্রিয়েট হবে কোথায়? আমাদের ধরো এই যে এইখানে, মাঝখানে না কিন্তু, HCl এর দিকে। কেন HCl এর দিকে কেন? কারণ আমাদের মলিকুলার মাস একদম লাইটার কোনটা? NH3 এর বেলায় একদম মানে কম, মাসটা একদমই কম। কিন্তু আমরা যদি HCl এর বেলায় দেখি মাসটা একটু বেশি, তার মানে ওর একটু যেতে টাইম লাগবে, কিন্তু NH3 এর আসতে মোটেও টাইম লাগবে না। তাহলে এখন আমরা এখানে দেখি কোশ্চেনটা কেমনে সর্ট আউট করা যায়। আমরা ডিফিউশন ল থেকে দেখে আসছি, HCl নিলাম, আমরা এখানে NH3 নিলাম, ইকুয়াল টু কি লিখবো? M NH3 ডিভাইডেড বাই M HCl রুট ওভার দিলাম। আমরা এখানে 17 লিখলাম, এখানে 36.5 লিখলাম। আমরা এখন দেখবো HCl আমাদের কতটুকু পরিমাণ গেছে। দেখো তো ভাই, এতটুকু পরিমাণ মানে ধরে নিছি আর কি। লেট দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য HCl ইজ x। তার মানে আমাদের x ডিস্টেন্স গেছে আমাদের t টাইমে, তাই না? কিন্তু অন্যদিকে আমরা যদি NH3 এর বেলায় দেখি তাহলে কি পাবো? NH3 এর ডিস্টেন্সটা কতটুকু গেছে? NH3 এর ডিস্টেন্সটা গেছে হইতেছে আমাদের 30 মাইনাস x। তার মানে আমাদের 30 মাইনাস x এই ডিস্টেন্স কভার করছে t টাইমে। তাহলে আমরা যদি এখন এটা কাটাকাটি করি তাহলে কি পাবো? আমরা x ডিভাইডেড বাই 30 মাইনাস x পাবো, বুঝতে পারছি? ডিফিউশন রেট মানে কি? কতটুকু ডিস্টেন্স গেছে কতটুকু টাইমে, তাই না? তার মানে আমাদের এইখানটায় আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে? এইটা ইকুয়াল টু এইটা, বুঝতে পারছি? তার মানে 17 36.5 30 মাইনাস x, এখান থেকে আমরা বাইর করবো হচ্ছে x এর ভ্যালু। তাহলে চলো ভাইরা x এর ভ্যালু বাইর করা যাক। তার মানে আমাদের x এর ভ্যালু দাঁড়ায় হইতেছে এখানে 12.168, ঠিক আছে? এই x এর ভ্যালুটার মানে কি? x এর ভ্যালুটার মানে হইতেছে আমাদের HCl কতটুকু ডিস্টেন্স কভার করবে। আমাদের HCl ডিস্টেন্স কভার করবে হইতেছে, এই দেখো ভাইরা, HCl ডিস্টেন্স কভার করবে হইতেছে আমাদের 12 সেন্টিমিটার। আর অন্যদিকে 13 মাইনাস 12 যদি আমরা দেই তাহলে জিনিসটা কি দাঁড়ায়? 13 মাইনাস 12.168। তাহলে আমরা এখন 30 সেন্টিমিটার, তাহলে আমরা দেখি NH3 কতটুকু গেছে, কতটুকু ডিস্টেন্স।
NH3 গ্যাসে হইতেছে আমাদের 30 মাইনাস 12.168 ইকুয়াল টু 17.832 এত সেমি। বুঝতে পারছি? তাহলে আমাদের যদি বলে যে ভাই কোথায় আমাদের হোয়াইট স্মোকটা ক্রিয়েট হয়েছে, শুধুমাত্র যদি প্রশ্নে দেওয়া থাকে ওয়্যার, বুঝতে পারছি, তাইলেই কিন্তু জিনিসটা একটু ঘুরে যায়। তাহলে আমাদের একদম লাস্টে আমরা সূত্রটা কি লিখতে পারি? দেখো তোমরা সব বইতে এইভাবেই পাবা, আর এ ইকুয়াল টু আর বি, এম এ ইকুয়াল টু এম বি, রুট ওভার দিলাম, ডি বি, ডি ফর ডেন্সিটি, আমি সব লিখে দিব এখানে। আর রেফার করে হইতেছে রেট অফ ডিফিউশন, ক্যাপিটাল এম রেফার করে এখানে হচ্ছে আমাদের মলিকুলার মাস, মলিকুলার মাস। আমাদের ডি রেফার করে হইতেছে আমাদের ডেন্সিটি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা ইতে যাব, পার্টে যাব। আমাদের এ গ্যাসটা কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, ধরলাম এক্স ডিভাইডেড বাই টি। তাহলে বি গ্যাসটা কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, আমাদের টোটাল ডিস্টেন্স মাইনাস এই এ গ্যাসটা যতটুকু ডিস্টেন্স কভার করতেছে সেটাকে মাইনাস দিব না, ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে কি পাবো, আরেকটা সূত্র পেয়ে গেলাম, এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো কোনটা কোনটা, আমাদের সূত্র দাঁড়াইলো হইতেছে এইটুক, তাই না? এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি টি আর টি কেমনে কাটা দিলেন এখানে, এই যে এখানটায় আমি যে টি কাটা দিলাম আর এইখানটাও যে আমি টি কাটা দিলাম, কেমনে কাটা দিলাম, কি জন্যই বা কাটা দিলাম, তাই না? মনে একটাই প্রশ্ন আমাদের। দেখো তো ভাইরা, HCl আমাদের এখানে যতটুকু যাইতেছে আর NH3 যতটুকু এই পাশে আসতেছে, ঠিক আছে, দুইটাই তো একই টাইমে হইতেছে, দুইটা টাইম স্প্যানই তো সেম আমাদের। আমি যদি একটা ভিডিও চালাই দিই এখানটায়, তাহলে তুমি দেখবা কি এখানে HCl গ্যাস যাইতেছে, ঠিক একই সময়ে এখানে NH3 গ্যাস আসতেছে, এখানে এসে হোয়াইট স্মোক ক্রিয়েট করে ফেলতেছে, তাই না? এই যে দুইটা একই সময় আমার পাস হইতেছে, সেজন্যই তো টি এখানে সেম, সেজন্যই আমি কিন্তু টি কাটতে পারতেছি। বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্র কোনটা কোনটা, আমাদের সূত্র হইতেছে এইটা, আমাদের সূত্র হইতেছে এইটা, আমাদের সূত্র হইতেছে এইটা, আমাদের সূত্র এখানে এটা। বুঝতে পারছি? তাহলে রেট অফ ডিফিউশনের ম্যাথ মোটামুটি এই পর্যন্তই। টাইপ 2 আমরা দেখলাম ওয়্যার, আর টাইপ 1 আমরা দেখলাম খালি রেট অফ ডিফিউশন কম্পেয়ার করতে হবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে টাইপ 1। টাইপ 1 করলে মোটামুটি সবকিছু তোমরা কমন পাবা। সি তে আমাদের রেট অফ ডিফিউশন আসে, সি তে আমাদের আসে হচ্ছে রেট অফ ডিফিউশন। আচ্ছা ভাইরা, আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আমাদের নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।